আসসালামু আলাইকুম। ট্রাই ডট ফুলফিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের ফাইনাল এক্সামের প্রিপারেশনটা সুন্দরভাবে এবং ভালোভাবে কিভাবে নেওয়া যায় এই বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। অনার্স থার্ড ইয়ার এই ইয়ারে যাওয়ার পরে সাবজেক্টের সংখ্যা অনেকগুলো বেড়ে যায়। তখন হচ্ছে আমাদের পড়ালেখার যে স্বাভাবিক গতিটা সেটা পরিবর্তন করতে হয়। এখন ফাইনাল এক্সামের প্রিপারেশনের জন্য আমি স্টুডেন্টদেরকে তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগের যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে ওই গ্রুপ যারা বছরের প্রথম থেকে পড়া শুরু করেছে এবং সবগুলো সাবজেক্ট তাদের পড়া শেষ। এখন ফাইনাল এক্সামের জন্য তারা কি করবে, কিভাবে একটু ভালো ভাবে সবকিছু পরীক্ষার হলে উপস্থাপন করা যায় খাতার মধ্যে। দ্বিতীয় গ্রুপটা হচ্ছে যারা কিছুই পড়েনি, মানে প্রথম দিন থেকে এখন পর্যন্ত কোনো বই বের করেনি একদিনও, তারা এখন কিভাবে পড়ালেখা করবে এবং পরীক্ষার একটা ভালো প্রস্তুতি কিভাবে নিতে পারবে। তৃতীয় গ্রুপটা হচ্ছে তারা যারা হচ্ছে সামান্য পড়েছে, একটু সামারি টামারি কিছু পড়া আছে, কিন্তু মানে ফুললি কোনো প্রিপারেশন এখন পর্যন্ত নেওয়া হয়নি এবং কিভাবে তারা পড়বে। প্রথম যে গ্রুপটা আছে, মানে সবকিছুই পড়া শেষ, প্রিপারেশনটা কিভাবে আরো একটু ভালোভাবে নেওয়া যায়, তাদের উদ্দেশ্যে প্রথম যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিশন দেয়া। এবং রিভিশন দেওয়ার ক্ষেত্রে সামারি, মূলভাব, তারপরে হচ্ছে নর্মাল যে কনসেপ্ট, এগুলো না পড়ে প্রথমে যে কাজটা করতে হবে, বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে অথবা তুমি নিজে যে সাজেশনটা তৈরি করেছো অথবা যেটা মনে করো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেগুলোই প্রথমে রিভিশন দেবে। এবং এই একটা বিষয়ে জানার দরকার সবার, যে একটা ভালো স্টুডেন্ট সে নিজেই একটা সাজেশন। ভালো স্টুডেন্ট বলতে এখানে যারা অ্যাটেন্টিভ স্টুডেন্ট অথবা যারা নিয়মিত পড়ালেখা করে, এখানে মেধার ভিত্তিতে ভালো না, যে সকল স্টুডেন্টরা পরিশ্রমী স্টুডেন্ট এবং নিয়মিত পড়ালেখা করে, তারা নিজেরাই হচ্ছে একটা সাজেশন, তারা নিজেরাই হচ্ছে একজন পরীক্ষক, নিজেরাই হচ্ছে একজন এক্সামিনী। তাদেরকে সাজেশন দেওয়ার মতো কিছু নেই, তারা নিজেদের মতো সবকিছু করে নিতে পারবে। ওকে, তো এই গ্রুপের স্টুডেন্টদের জন্য আমার পরামর্শ হচ্ছে প্রথমে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট নিজে দাগ দিয়ে রেখেছো সেগুলো প্রথমে রিভিশন দিয়ে দেবে। তারপরে হচ্ছে এগুলো ছাড়া আমাদের সেট সাজেশন পাওয়া যায়, তাছাড়া হচ্ছে আর অন্যান্য সাজেশন পাওয়া যায়, ওই সাজেশনগুলো পরে কভার করতে পারো সময়ের হিসাবে। তারপরে যদি সময় থাকে তাহলে হচ্ছে রাইটিং এর প্র্যাকটিস করতে পারো। 4 ঘন্টা লেখার জন্য অনেক প্র্যাকটিসের প্রয়োজন হয়, প্র্যাকটিসটা করে নিতে পারো। তারপরে হচ্ছে ওভারঅল আবার সবকিছু কনসেপ্টটা দেখে নিতে পারো। এই হচ্ছে প্রথম গ্রুপের স্টুডেন্ট, যারা মানে খুবই ভালো, সবকিছুই পরিশ্রম করে পড়ালেখা করেছে, এখন শুধুমাত্র পরীক্ষার জন্য একটু প্রিপারেশন নেবে। দ্বিতীয় যে গ্রুপটা আছে কিছুই পড়েনি, এবং পরের যে গ্রুপটা আছে কিছু কিছু পড়েছে, সামার টাইমারি পড়েছে, কিন্তু প্রশ্ন এখনো পড়া হয়নি। এই দুইটা গ্রুপকে একসাথে করে আমার এখনকার যে আলোচনা সেটি শুরু হচ্ছে। মূলত তাদের জন্যই এই আলোচনাটা, কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে। তো এখানে আমরা প্রস্তুতির জন্য প্রথমে সাবজেক্ট গুলো রিভিউ করে নেব। সাবজেক্ট কোনটা একটু বেশি কঠিন মনে হয়, আবার কোনটা একটু সহজ মনে হয়, অথবা কোনটাতে বেশি গুরুত্ব দিতে হবে, কোনটাতে কম গুরুত্ব দিতে হবে। তারপরে পরীক্ষার প্রিপারেশনটা নেওয়ার ক্ষেত্রে আমরা কি স্ট্র্যাটেজি বা কৌশল ফলো করব। রাইটিং স্ট্র্যাটেজি, অনেক স্টুডেন্ট এটার জন্য মানে হা হুতাশ করে, পরীক্ষায় খুব ভালো খুব সুন্দর করে লিখে দেয়, কিন্তু রাইটিং এর কোয়ালিটি ভালো না থাকায় অথবা কৌশল করে লিখতে না পারায় তারা অনেক কম মার্ক পায়, এবং যারা মার্ক না পাওয়ার কথা তারা বেশি পেয়ে যায়, তাদের রাইটিং স্ট্র্যাটেজিটা ভালো থাকার কারণে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে যে আলোচনার বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যারা লিঙ্গুইস্টিক্স একটু দুর্বল অথবা যারা 1 মাসের ভিতরে লিঙ্গুইস্টিক্স একটু ভালো করে ঝালিয়ে নিতে চাও, আমাদের প্রাইভেট ব্যাচ রয়েছে, আমরা মেসেঞ্জারে ক্লাস করাই, সেখানে অ্যাডমিট হতে পারো। এই হচ্ছে আমাদের 4 নম্বর আলোচনার বিষয়। তাহলে প্রথমে চলে যে সাবজেক্ট রিভিউয়ে, কোন সাবজেক্টটা খুবই বেশি গুরুত্ব দিতে হবে, কোনটা কম গুরুত্ব দিলেও চলবে। যাদের সিলেবাস আছে সিলেবাস বের করতে পারো, অথবা আমার এখান থেকেই দেখে নিতে পারো, সিলেবাসটাই পুরোটা তুলে ধরছি এখানে। তো থার্ড ইয়ারের যে সিলেবাস, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে মোট 8টি। তো আমাদের থার্ড ইয়ারে হচ্ছে অপশনাল কোনো কিছু নাই, এবং এখানে বাংলা বলতে কিছু নাই। এই সাবজেক্টগুলোর মধ্যে আমার ক্ষেত্রে আমি কিছু সাবজেক্ট মার্ক করে রেখেছি যেগুলো বুঝতে একটু অসুবিধা হয় অথবা পড়তে অনেক বেশি সময় দিতে হয়। এখন স্টুডেন্ট ভেদে এটা পরিবর্তন হতে পারে, দেখা যেতে পারে আমি কোন সাবজেক্ট একটু কম পারলাম, কম বুঝলাম, অন্য একটা স্টুডেন্ট সে এই সাবজেক্টটা অনেক ভালো বুঝতে পারে, অন্য সাবজেক্টগুলো একটু কম বুঝতে পারে। তো এটা স্টুডেন্ট ভেদে ভিন্ন হতে পারে, কিন্তু নর্মালি আমি যেটা জাজ করতে পেরেছি সব স্টুডেন্টের কাছ থেকে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব।
এই 8টি সাবজেক্টের মধ্যে আমি রেড কালার দিয়ে মার্ক করে রেখেছি এই একটা সাবজেক্ট, এটা হচ্ছে নন ফিকশনাল প্রোজ। এরপরে আরেকটা মার্ক করে রেখেছি ভিক্টোরিয়ান পোয়েট্রি। তারপরে মার্ক করে রেখেছি ক্রিটিসিজম। আর লিঙ্গুইস্টিক্সটা এখানে টিক চিহ্ন দেয়া, মানে আমার খুবই প্রিয় এবং আমার কাছে সবচেয়ে সহজ সাবজেক্ট লিঙ্গুইস্টিক্স। কেন সহজ সেটাও ব্যাখ্যা করবো, তোমাদের কাছে এটা অনেক সহজ মনে হবে। ওকে, তাহলে মার্ক করা সাবজেক্ট হচ্ছে নন ফিকশনাল প্রোজ, মার্ক করা হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট্রি, মার্ক করা হচ্ছে ক্রিটিসিজম, মার্ক করা হচ্ছে লিঙ্গুইস্টিক্স। তো আমার ক্ষেত্রে যদি এটা অন্যরকম হয়, যদি তুমি মনে করো যে তোমার আরো কিছু সাবজেক্ট আছে যেগুলো খুবই কঠিন মনে হয়, তুমি ওগুলো রেড কালার দিয়ে মার্ক করতে পারো। মানে যেগুলো একটু বেশি পড়তে হবে, বোঝা যায় কম, একটু বেশি পরিশ্রম করতে হয়, এগুলো রেড কালার দিয়ে একটু মার্ক করে নিতে পারো, আর বাকি সাবজেক্টগুলো আলাদা রাখতে পারো। তো আমাদের এখানে সাবজেক্ট হিসেবে বা কোর্স হিসেবে যদি আমরা বিবেচনা করি, আমার কাছে এই সবগুলো থেকে সবচাইতে জটিল এবং সমস্যাওয়ালা কোর্সটা হচ্ছে লিটারারি ক্রিটিসিজম। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে নন ফিকশনাল প্রোজ। এই সাবজেক্টটা অনেকেই মনে করে খুবই সহজ, যেহেতু এগুলোর সামারিগুলো খুবই সহজ, কিন্তু প্রশ্নগুলো অনেক প্রবলেমওয়ালা প্রশ্ন। ওকে, তারপরে ভিক্টোরিয়ান পোয়েট অনেকের কাছে অনেক সহজ এটা, কিন্তু যেহেতু কবিতা অনেকগুলো এজন্য অনেকের কাছে কঠিন মনে হয়। ওকে, এবং এটা কিভাবে সহজে পড়তে হয় সেটাও আমি জানিয়ে দিতে পারি, জানিয়ে দেবো ইনশাল্লাহ একটু পরে। এখন আমরা দেখি একটা একটা করে সাবজেক্ট। আমার রেড কালার ওয়ালা সাবজেক্টগুলো আমি আলাদা রাখলাম, আর রেড কালার ছাড়া সাবজেক্টগুলো আলাদা রাখলাম। এখন দেখি আমরা প্রথম যে সাবজেক্ট সেটা হচ্ছে এলিজাবেথান জেকোবিয়ান ড্রামা। এই সাবজেক্টটি হচ্ছে সহজ সাবজেক্টগুলোর মধ্যে একটি, যেহেতু এখানে কাহিনী রয়েছে। কাহিনীওয়ালা সাবজেক্টগুলোর একটা সুবিধা হচ্ছে এগুলোর প্রশ্নগুলো প্রায় সেম থাকে সবগুলো, আর সব প্রশ্নের মাঝখানে সামারি দেওয়া থাকে, সামনে পিছনে ইন্ট্রোডাকশন, শেষের দিকে হচ্ছে স্পেসিফিক প্রশ্ন উত্তর দেওয়া থাকে, আর মাঝখানে সামারিটাই দেওয়া থাকে প্রায় সব প্রশ্নের উত্তরে। তো এই কাহিনীওয়ালা সাবজেক্টগুলো অনেক সহজ হয়, এগুলো পড়তে বেশি সময় দেওয়া লাগে না, সামারিটা একটু ভালো করে বুঝে ফেললে প্রশ্নের উত্তরটা দেওয়া যায়, আর প্রশ্নের প্যাটার্নটা জানতে হয় যে কি জানতে চেয়েছে। তাহলে এই সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5টি ড্রামা রয়েছে: ডক্টর ফস্টাস, মেকবেথ, ভেনিস, ভলপনি, মালফি। তো 5টি ড্রামা, যেহেতু আমাদের এখানে প্রশ্ন থাকবে হচ্ছে 8টি প্রশ্ন থাকবে পরীক্ষায়। 8টি যেহেতু প্রশ্ন থাকবে এখানে, প্রত্যেকটা ড্রামা থেকে 2টা করে প্রশ্ন থাকার কথা। তাহলে প্রত্যেকটা থেকে 2টা প্রশ্ন, তাহলে কত হলো? এই 2 2 2 2 2 10টা প্রশ্ন। কিন্তু পরীক্ষায় যেহেতু 8টা প্রশ্ন থাকে, তাহলে এই ড্রামাগুলো থেকে কোনো 2টা ড্রামা আছে যেগুলো থেকে একটা একটা প্রশ্ন দেবে। তো এগুলো আমরা বের করবো কিভাবে? আমরা 2013 থেকে 18 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, অথবা তোমার যে সাল পরীক্ষা দিচ্ছ এর আগের সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে দেয়া, এগুলো সেটে পাওয়া যায়। ওগুলো থেকে আমরা দেখবো যে লাস্ট লাস্ট সালে কোন 2টা থেকে একটা প্রশ্ন এসেছে। এই 2টা ড্রামা আমরা সিলেক্ট করার পরে এগুলো থেকে যে প্রশ্নগুলো সাজেশনে দেয়া আছে সেগুলো ভালো করে পড়বো, কারণ এগুলো নিশ্চিত এই 2টা থেকে এই বছরে 2টা করে প্রশ্ন দেবে, যেহেতু আগের বছরে একটা করে প্রশ্ন দিয়েছে। তো এটা হচ্ছে তোমাদের কাজ, খুঁজে বের করবে যে কোন 2টা গত সালে একটা করে প্রশ্ন দিয়েছে। যেমন ম্যাকবেথ থেকে একটা প্রশ্ন দিয়েছে, আর ভলপনি থেকে একটা প্রশ্ন দিয়েছে, বাকি সবগুলো থেকে 2টা দিয়েছে। তো এই ম্যাকবেথ আর ভলপনি আমাদের জন্য, মানে এই ইয়ারের জন্য ইম্পর্টেন্ট। এই 2টা থেকে 2টা করে প্রশ্ন থাকবে। তো এটা আমি একটা অনুমান বললাম, তোমরা এটা খুঁজে বের করবে। আর এই সাবজেক্টগুলো পড়ার খুবই সহজ একটা নিয়ম হচ্ছে সামারিগুলো ভালোভাবে মনে রাখা, আর সামারি পড়ার সাথে সাথে এই সাবজেক্টের থিমগুলো, মানে লেখক তিনি এই ড্রামার মাধ্যমে তার কোন চিন্তা ভাবনা বা আদর্শ তিনি প্রকাশ করেছেন, এইগুলো জানা থাকলে প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ হয়ে যায়। তাছাড়া এগুলো থেকে অনেকটা আসে যে রাইটিং স্টাইল জানার ক্ষেত্রেও এগুলো যদি আমরা সামারি টামারি ভালো করে পড়ি আর থিমগুলো ভালো করে পড়ি, সেইগুলো আমরা অনেক সহজে পারবো। তো কাহিনীওয়ালা সাবজেক্টগুলো সহজ, এগুলো আমরা স্কিপ করলাম। এর পরের সাবজেক্ট কোনটা আসলো? 16-17 সেঞ্চুরি পোয়েট্রি। কবিতা অনেকের কাছে খুবই কঠিন মনে হয়, কিন্তু কবিতার অনেক বড় একটা প্লাস পয়েন্ট রয়েছে। কবিতা থেকে হচ্ছে কোটেশন দেওয়া যায়, পরীক্ষায় কোটেশন দিলে অনেক ভালো মার্ক পাওয়া যায়। তো কবিতা থেকে কোটেশন বের করা খুবই সহজ।
আমাদের যে স্টাডি গাইড রয়েছে সেখানে এক্সপ্লেনেশনের মধ্যে ইম্পর্টেন্ট কোটেশনগুলো দেওয়া থাকে। তাছাড়া হচ্ছে এই যে কবিতাগুলো রয়েছে এগুলোর প্রশ্ন পড়তে গিয়ে দেখা যায় যে প্রত্যেকটা প্রশ্নে কিছু কিছু কোটেশন এগুলো সব প্রশ্নতেই দেওয়া থাকে, তো এগুলো রিডিং পড়তে পড়তে এমনিতেই মুখস্থ হয়ে যায়। তাছাড়া যদি নতুন একেবারে কোনোদিনও পড়নি কোটেশন, তাহলে প্রত্যেক প্রশ্নে দেখবে দুই একটা লাইন কবিতার এগুলো সব প্রশ্নেই দেওয়া আছে, তো এগুলো মুখস্থ করে ফেলবে। আর পরীক্ষার হলে কোটেশন গুলো ভালো করে সাজিয়ে সুন্দর করে দেবে, কোটেশন থেকে অনেক ভালো মার্ক পাওয়া যায়। এই হচ্ছে কবিতার একটা বৈশিষ্ট্য। তো এখান থেকে ফেরিকুইন যেটা আছে এটা হচ্ছে কাহিনীওয়ালা, তো এটা অনেক সহজে দেয়া যায়। এখানে সিম্বলিক কিছু মিনিং রয়েছে, যেহেতু এটা পলিটিক্যালের সাথে সম্পর্কিত, তখনকার রানীকে নিয়ে লেখা হয়েছে এটা। তো এখান এই কবিতাটার থিমটা অনেক গুরুত্বপূর্ণ, যে কবি কেন এই কবিতাটা লিখেছেন, এগুলো থেকে অনেকটা প্রশ্ন থাকে। তো এটা জানলে আমাদের এটা সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে যাবে। তারপরে হচ্ছে এই যে কবি জন ডন, জন্ডানের যে কবিতাগুলো রয়েছে, আমাদের সব কবিতাগুলো ভালোভাবে এগুলোর অর্থ টর্থ সামার টামার এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। এই কবিতাগুলো থেকে যে প্রশ্নগুলো সাজেশনে দেয়া আছে, সেই প্রশ্নগুলো বের করলে দেখা যাবে যে সব কবিতা মিল করে একটা প্রশ্ন দেয়া আছে। তো এরকম দিয়ে থাকলে আমাদের অনেক সহজ হয়ে যায়। এই সানরাইজিং থেকে আমরা কিছু লিখলাম যে এটা কি সম্পর্কে লেখা, ভ্যালিডিকশন থেকে লিখলাম আরো কিছু যে এটা কি সম্পর্কে লেখা, ক্যানোনাইজেশন থেকে আরো কিছু লিখলাম যে এটা কি সম্পর্কে লেখা, বেটার মাই হার্ট থেকে আরো কিছু, ডেথ বি নট প্রাউড, সবগুলো মিলিয়ে যখন আমরা একটা উত্তর লিখবো তখন এটা অনেক লম্বা হবে। তারপরে হচ্ছে আমরা সুন্দর করে লিখতে পারবো, যেহেতু আমরা প্রত্যেকটা থিম গুলো জানি, সামারি গুলো জানি, টপিকগুলো আমরা সুন্দর করে স্পেসিফিক লিখতে পারবো, তখন অনেক ভালো মার্ক পাওয়া যাবে। এই হচ্ছে একটা প্লাস পয়েন্ট যেখানে বেশি কবিতা দেওয়া থাকে। ওকে, আর এগুলো হচ্ছে মূলত হচ্ছে কবি সম্পর্কে প্রশ্ন থাকে, যে জন ডান তিনি এই কবিতাগুলোর মধ্যে তার এই ভাবটা ফুটে তুলেছেন, সেটা সম্পর্কে আলোচনা করো। তো এগুলোতে প্রশ্ন তো দেওয়া সহজ হয় যদি আমরা এই জন ডান কবির চিন্তা ভাবনাগুলো জানতে পারি, যে এই কবিতার মধ্যে তিনি তার কোন চিন্তা ভাবনা প্রয়োগ করেছেন, তিনি কোন তার ভাব আদর্শ এগুলো প্রকাশ করেছেন। তারপরে আসলো এন্ড্রু মার্ভেল। মার্ভেলের মাত্র 2টা কবিতা, কিন্তু এগুলোর মর্মার্থ অনেক। তো এগুলোর যদি আমরা সামারিগুলো পড়ি তখন দেখা যাবে যে অনেক কিছু জানা যাচ্ছে, আর এই সামারিগুলো থেকে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো। দেন হচ্ছে জর্জ হার্বার্ট, তার এগুলো হচ্ছে রিলিজিয়াস পোয়েম। তো এগুলোর কোটেশন অনেকগুলো দেয়া থাকে, স্টাডি গাইডের প্রশ্নের মধ্যে আমরা পাবো। তাছাড়া হচ্ছে এক্সপ্লেনেশনের মধ্যেও অনেক কোটেশন দেয়া থাকে। তাছাড়া যদি কবিতা ভালো করে একটু পড়তে পারো তাহলে কবিতার মধ্যে অনেক সুন্দর সুন্দর লাইন পাবে, লাইনগুলো একটু দাগ দাগ দিয়ে রাখবে, তো এগুলো কোটেশন হিসেবে ব্যবহার করা যাবে। তারপরে মিল্টনের প্যারাডাইজ লস্ট, সেটা হচ্ছে একটা কাহিনী। তো কাহিনীওয়ালা যেগুলো আগেই বলছি, এগুলো সামনে জানা থাকলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই কাহিনী দিয়ে দেওয়া যায়। তো প্যারাডাইজ লস্ট সেটা হচ্ছে অ্যাডাম এন্ড ইভ, খ্রিস্টানদের ধর্মমতে, আর মুসলিমদের ধর্মমতে আদম এবং হাওয়ায়ের যে বেহেশত থেকে বের হওয়া, এটার কাহিনী। তো কাহিনীটা জানতে পারলে আমরা মূলত সবগুলোই উত্তর দিতে পারবো। ওকে, তারপরে এখানে কয়টা আছে কবি, 1 2 3 4 5টা। যেহেতু আমাদের পরীক্ষায় 8টা প্রশ্ন থাকে, তো 5জন কবি, 5 দুগুণা 10টা প্রশ্ন থাকার কথা। যেহেতু 8টা প্রশ্ন থাকবে, সেহেতু 2জন কবির কবিতা একটা, 2জন কবি থেকে একটা একটা প্রশ্ন থাকবে, বাকি কবিগুলো থেকে দুইটা দুইটা প্রশ্ন থাকবে। তো আমরা লাস্ট ইয়ারের প্রশ্নটা বের করে দেখবো যে কোন 2 কবি থেকে একটা একটা প্রশ্ন আসছে, এগুলোর কবিতাগুলো ভালো করে পড়ে নেব। কবিতা বলতে প্রশ্নগুলো আর কি, কারণ এগুলো থেকে নিশ্চিত 2টা করে প্রশ্ন থাকবে পরীক্ষায়। ওকে, যদি আমার কথাগুলো না বুঝতে পারো কমেন্টে জানাতে পারো, আমি ভালো করে আরো বুঝে দেবো বিষয়গুলো। ওকে, তারপরে আমরা যে আরেকটা সাবজেক্ট, আমাদের লাল দাগওয়ালা সাবজেক্ট, স্টারওয়ালা সাবজেক্ট। এটা একটু হার্ড লাগবে, অনেকের কাছে মনে হবে যে এটা খুবই সহজ, খুবই নরমাল, কিন্তু আমরা দেখেছি যে ফাইনাল পরীক্ষায় গিয়ে এই সাবজেক্টে অনেক বেশি এফ আসে, তাছাড়া হচ্ছে সি ডি এগুলো আসে পরীক্ষায়। কেন আসে এই সাবজেক্টটা? বিষয়টা হচ্ছে সাবজেক্টের যে সামারিগুলো আছে এগুলো খুবই সহজ, এবং এগুলো আমরা অনেকটা পড়ে এসেছি আগের ইয়ারে। তো এগুলো আমাদের পড়তে মনে হয় যে এগুলো তো একেবারে নরমাল পানির মতো সহজ, তো এগুলো পড়লে কি আর না পড়লে কি, এমনিতেই রেখে দিই। এই একটা অবহেলার কারণে অনেক কম মার্ক পাওয়া যায়। তাছাড়া হচ্ছে এগুলোর সামারি যত সহজ, প্রশ্নগুলো তত কঠিন। কঠিন বলতে আর কি, একটু জটিল ভাবে লেখা। তাছাড়া হচ্ছে এখানে এই সামারি টামারি এগুলো প্রশ্নের উত্তরে দেওয়া যায় না। সামারি ছাড়া হচ্ছে কবির, এখানে তো কবি না, যারা লেখক রয়েছে, লেখকের চিন্তা ভাবনা কি কি, তাদের যে থিওরি গুলো তারা প্রয়োগ করেছেন এই লেখাগুলোর মধ্যে, সেগুলো কি, তাদের আদর্শগুলো কি, তো এগুলো নিয়ে লিখতে একটু চিন্তা করে লিখতে হয় আর বুঝে বুঝে লিখতে হয়। এই হচ্ছে সমস্যা।
এগুলো পড়তে গিয়ে হচ্ছে ফ্রান্সিস বেকনের ক্ষেত্রে যদি আমরা আসি, প্রত্যেকটি থেকে এখানে কোটেশন ব্যবহার করা যায় অনেকগুলো ফ্রান্সিস বেকনের এগুলো থেকে। তো এগুলো থেকে আমরা কোটেশন গুলো একটু দাগ দাগ দিয়ে রাখবো, এবং স্টাডি গাইডের প্রশ্ন উত্তরগুলোতে আমরা কোটেশন পাবো। তাছাড়া এক্সপ্লেনেশনের মধ্যে আমরা কোটেশন গুলো পাবো। সেট সাজেশনের শর্ট ব্রড প্রশ্নের এক জায়গায় এখানে এক্সপ্লেনেশন দেওয়া থাকে অনেকগুলো, সেখানে কোটেশন থাকবে, অনেক সুন্দর সুন্দর কোটেশন। তো এগুলো ইউজ করা যায় ফ্রান্সিস বেকনের ক্ষেত্রে। আর এখানে হচ্ছে বেকনের রাইটিং স্টাইল, তিনি কিভাবে লিখেছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, ফ্রান্সিস বেকনের চিন্তা ভাবনা সম্পর্কে জানতে হবে। আর তার লাইফটা যদি একটু জানি তাহলে প্রশ্ন তো দেওয়ার অনেক সহজ হবে। ওকে, তারপরে আমরা গেলাম হচ্ছে এডিশন এন্ড স্টিলি। এখানেও অনেকগুলো প্রোজ দেওয়া আছে, যেহেতু এগুলো অনেকটা কাহিনীওয়ালা। স্যার রোজার ডি কাপারলি, তারপরে এই তার সম্পর্কে অনেকগুলো লেখা আছে, এখানে স্পেক্টেটর সম্পর্কে লেখা আছে। তো এগুলো সামারি আমাদেরকে অবশ্যই জানতে হবে। সামারি জানার পরে হচ্ছে এইটা লেখার পিছনে লেখকের চিন্তা ভাবনা কি ছিল, এটা লেখার পিছনে তার যে কনটেক্সটটা কি ছিল, হিস্ট্রিক্যাল কনটেক্সট, এগুলো আমাদের জানতে হবে। এগুলো জানলে এটার উত্তর দেওয়া যাবে। আর প্রশ্নগুলো ওই রকম থাকে যে এটার সামারি লিখে ফেলো, এটাতে কি হয়েছিল লিখে ফেলো, এরকম কোনো প্রশ্ন থাকে না। যে এটার মাধ্যমে লেখক তার কি বুঝিয়েছেন, এটার মাধ্যমে কবির চিন্তা ভাবনার এই দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন থাকে। তো এগুলো আমাদেরকে অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে। তারপরে আসে স্যামুয়েল জনসন লাইফ অফ কাউনি, অনেক একটা জটিল একটা বিষয়। এমনিতে হচ্ছে সহজ মনে হয়, কিন্তু এটা থেকে থিওরিওয়ালা প্রশ্ন বেশি থাকে স্যামুয়েল জনসন থেকে, যেগুলো মনে করবে খুবই কঠিন, স্কিপ করে যাবে। এখানে চারটা আছে, লেখক চারজন, 1 2 3 4, মানে হচ্ছে চারজন থেকে দুইটা দুইটা প্রশ্ন থাকবে, 4 2 8টা। তাহলে আমাদের যদি একজন লেখকের লেখাগুলো অনেক কঠিন মনে হয়, তাকে আমরা ছেড়ে যাব। যেহেতু মাস্ট চারজন আছে, সব থেকে প্রত্যেকের থেকে হচ্ছে দুইটা দুইটা প্রশ্ন থাকবে পরীক্ষায়, একজন আমরা ছেড়ে দিলে আমাদের প্রশ্ন থাকলো 6টি, 6টি থেকে আমরা 5টি উত্তর আমরা এমনিতে দিতে পারবো। তো যে এই চারজন থেকে যাকে খুব কঠিন মনে হবে, একজনকে ক্রস করে ফেলবে। তো আমাদের থাকলো কয়জন, তিনজন, তিনজন থেকে দুইটা দুইটা প্রশ্ন থাকবে, 6টা, 6টা থেকে আমরা 5টা দিতে পারবো। তারপরে হচ্ছে স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল, এটা অনেক আলোচনার বিষয়, চিন্তা ভাবনার বিষয়, এগুলো হিস্ট্রিক্যাল বিষয়। তো এই সাবজেক্টে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে এবং বেশি সময় নিয়ে পড়তে হবে। তারপরে আমরা যাই পরের সাবজেক্টে, আসলো রেস্টোরেশন 18th সেঞ্চুরি ফিকশন, আর একটা কাহিনীওয়ালা সাবজেক্ট। এটা আমার কাছে অনেক সহজ মনে হয়, যেহেতু সবগুলো কাহিনীওয়ালা। অরণকো, রবিনসন ক্রুসো, টম জোন্স, গালিভার্স ট্রাভেলস, একটু অন্ধকার, আমার মুখ না দেখতেও চলবে, লেকচারটা শোনো। এই সাবজেক্টটা যেহেতু কাহিনীওয়ালা, সেহেতু এটার প্রশ্ন উত্তর লিখতে অনেক সুবিধা হবে। আমাদের কাহিনী থেকে অনেক কিছু লেখা যাবে প্রশ্নের মাঝখানে। তারপরে হচ্ছে যে প্রশ্নটা চাইবে সেটা স্পেসিফিক উত্তরটা দিয়ে মাঝখানে এই কাহিনী দিলে দেখা যাবে অনেক কিছু লেখা হয়ে যাবে। তাছাড়া স্টাডি গাইডের প্রশ্নের উত্তরগুলো ঠিক এরকম দেয়া, ফার্স্টে হচ্ছে স্পেসিফিক প্রশ্নের উত্তরটা দিল, মাঝখানে হচ্ছে এটার কাহিনীর সাথে প্রশ্নের কি সম্পর্ক, অনেকটা কাহিনী তুলে ধরলো, তারপরে সবার শেষে আবার বললো যে এই কাহিনীর সাথে প্রশ্নের এই সেই মিল আছে, দিয়ে উপসংহার দিয়ে দিল, এরকম। তো এটা আমরা স্কিপ করব, খুবই সহজ আছে এটা সাবজেক্ট, তবে প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে। দেখা যাবে যে দুই একটা প্রশ্ন পড়লে পরেগুলো দেখা যায় সেমই লেখা সবকিছু। ওকে, তারপরে আসছে আমাদের রেস্টোরেশন 18th সেঞ্চুরি পোয়েট্রি এন্ড ড্রামা। যেহেতু এখানে পোয়েট্রি লেখা, মনে হবে পোয়েট্রি, কিন্তু এই কবিতাগুলো কিন্তু অনেক লম্বা লম্বা কবিতা এবং কবিতার ভিতরে কাহিনী। তো যেহেতু কবিতার ভিতরে কাহিনী, এটা আমাদের ওইগুলোর সাথেই মিল থাকবে, আগের কাহিনী বলা যেগুলো, ওগুলোর সাথে। তো এটা অনেক সহজ হবে উত্তর দেয়া। তবে এগুলোর থিম, সামারি, কোন বিষয় নিয়ে কবি লিখেছেন, সেগুলো আমাদেরকে জানতে হবে। অ্যাবসালম একিটোফেল অনেক সহজ একটা বিষয়। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, যদিও এখানে ক্যারেক্টারের মধ্যে অনেক পেঁচ থাকে, কার সাথে কার, কার সাথে কার, কার সাথে কার সম্পর্ক দেখা যায়, এগুলোর সাথে একজনের সম্পর্ক, আবার অবৈধ সম্পর্ক অন্য একজনের সাথে। একজনে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ একজন, তার অবৈধ সম্পর্ক আরেকজনের সাথে। তো এই সম্পর্কটা এগুলোর মধ্যে একটু পেচ আছে, পেচটা বুঝে ফেললে এগুলো থেকে উত্তর দেওয়া সহজ হয়। আর যে এখান থেকে কাহিনী থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। ওয়ার দ্য ওয়ার্ল্ড এটা লেখা হয়েছে সমালোচনা করে ওই সময়কার যে অবস্থা, সমাজের যে চিত্র সেটা তুলে ধরা হয়েছে। তো সমাজের চিত্রটা কিভাবে তুলে ধরা হলো সেটা আমাদেরকে জানার দরকার। ওকে, আর সে সময়কার সমাজটা কিরকম ছিল সেটা জানা দরকার, জানা থাকলে এটার উত্তর দেওয়া যাবে। রেইপ অফ দ্য লক, সেটাও অনেকটা কাহিনী নির্ভর, আমাদেরকে এটা পড়লে আমরা বুঝতে পারবো
দেন স্টুপস টু কনকার, ওটা অনেকটা কাহিনী নির্ভর। তো এখানে যেহেতু 1 2 3 4 জন আছে, আমরা একজনকে স্কিপ করলে সমস্যা না। যদি সবার প্রশ্নগুলো পড়ি তাও হবে। আবার যেহেতু 4 জন আছে, দুইটা দুইটা করে প্রশ্ন থাকবে, 8টা প্রশ্ন, 2 2 2 2। তো আমরা যদি একজন ছাড়ি তাহলে 6টা প্রশ্ন থাকবে পরীক্ষায়, 6টা, বাকি 3 জন থেকে সেগুলো আমরা দিতে পারবো সহজেই। ওকে, তারপরে স্কিপ করলাম ভিক্টোরিয়ান পোয়েট্রি, আরেকটা লাল কালিওয়ালা। এই ভিক্টোরিয়ান পোয়েট্রিটা কবিতাগুলো অনেক সহজ আছে, কিন্তু যেহেতু অনেকগুলো কবিতা, এজন্য এগুলো পড়তে অনেক সময় লাগে, এটা সময় নিতে হবে। আর যদি মনে করো কবিতাগুলো পড়ার সময় নাই, পারবে না এই সেই, তাহলে কবিতা না পড়ে প্রশ্নগুলো পড়া শুরু করবে, টেনিশন সম্পর্কে যা প্রশ্ন আছে সবগুলো পড়বে। যেহেতু প্রশ্নের মধ্যে কবিতার সামারি লেখো, এই লেখো সেই লেখো এগুলো থাকে না, এই সবগুলো কবিতা মিলিয়ে প্রশ্ন থাকে যে আলফ্রেড টেনিসন তার কবিতাগুলোর মধ্যে তার এই চিন্তাটা প্রকাশ করেছেন, প্রমাণ দাও। তখন হচ্ছে সবগুলো কবিতা থেকে কিছু কিছু তথ্য নিয়ে প্রশ্ন উত্তর লিখতে হয়। তো আমরা যদি কবি হিসেবে পড়ে পড়ে যাই, তখন দেখা যাবে যে সহজ হয়ে যাবে, প্রত্যেকটা থেকে একটু তথ্য একটু তথ্য একটু 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 করে করে অনেক লম্বা হয়ে যাবে। তো এই সাবজেক্টটা পড়তে গিয়ে একটু সময় বেশি লাগবে, কবিতাগুলো সম্পর্কে হালকা ধারণা নিতে হবে প্রত্যেকটা কবিতা নিয়ে, তখন দেখা যাবে যে প্রশ্ন উত্তরটা সহজে দেওয়া যাচ্ছে। ওকে, দেন আমরা স্কিপ করলাম পরের যে সাবজেক্টটা, এই হচ্ছে আমাদের বিশাল দুইটা সাবজেক্ট। একটা হচ্ছে লিটারারি ক্রিটিসিজম, এই সাবজেক্টটা জ্বালাবে অনেক বেশি, এবং 4th ইয়ারে উঠে আরো বেশি জ্বালা যন্ত্রণা দিবে। 3rd ইয়ারে এটা অনেক সহজ আছে। লিটারারি ক্রিটিসিজম, পোয়েটিক্স, অ্যাপোলজি ফর পোয়েট্রি, প্রিফেস টু শেক্সপিয়ার, প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স, বায়োগ্রাফিয়া লিটারারিয়া। সাবজেক্টটার সামারিগুলো ভালোভাবে পড়তে হবে, সামারি ছাড়া এগুলোর আগামাথা কিছুই বুঝবে না, প্রশ্ন পড়লে মাথা উল্টাপাল্টা হয়ে যাবে। প্রথমে সবগুলো সামারি ভালোভাবে পড়ে বুঝতে হবে যে এক একটা পার্টের মধ্যে লেখক তিনি তার কোন কোন চিন্তা ভাবনা প্রকাশ করেছেন, এগুলোর মধ্যে কোন কোন তত্ত্ব রয়েছে, এগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে যখন প্রশ্ন পড়বে দেখবে প্রশ্ন উত্তর দেওয়া যাচ্ছে, সামারি থেকে প্রশ্ন দিতে পারবে এগুলো। ওকে, আর তোমাদের হচ্ছে সবগুলো যতগুলো নভেল টভেল এগুলো আছে, আর ক্রিটিসিজমের যে চ্যাপ্টার গুলো আছে এগুলোর সামারি আমার ওয়েবসাইটে পাবে, সাইফুল মুন্না লিখলে গুগলে আসবে, সাইফুল মুন্না ব্লগ অথবা সাইফুল মুন্না, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আরেকটা বিষয় বলি, আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র স্টুডেন্টরা যে বিষয়গুলো নিয়ে প্রবলেম ফেস করে এই প্রশ্নগুলো নিয়ে ভিডিও তৈরি করা হয়। এখানে সব পার্ট সবগুলো নিয়ে কোনো ভিডিও নাই, শুধুমাত্র যে সকল প্রশ্ন উত্তর স্টাডি গাইডে পাওয়া যায় না, অথবা খুবই কঠিন করে লেখা, অথবা কোনো স্টুডেন্ট সে সহজেই লেখা কিন্তু কিছু বুঝতে পারছে না, এরকম যদি কেউ থাকে তাদের জন্য আমরা ভিডিও তৈরি করি। আর আমাদের ওই ফেসবুকের ইএলএল গ্রুপ আছে, সেখানে অনেকে প্রশ্ন করে, সেই প্রশ্ন থেকেই আমরা ভিডিও তৈরি করব। তোমাদেরও যদি এরকম কোনো প্রশ্ন থাকে, অথবা কোনো পার্ট বুঝতে পারো না, অথবা কোনো স্পেসিফিক প্রশ্নের উত্তর খুবই কঠিন মনে হয়, এগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো, এগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করব, এটাই হচ্ছে আমাদের কাজ। ওকে, দেন আসলো লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্স বিষয়টা হচ্ছে অনেকটা অঙ্কের মতো, এটা পড়লে খুবই সহজ, আমার সবচেয়ে প্রিয় হচ্ছে লিঙ্গুইস্টিক্স সাবজেক্ট। এটা হচ্ছে বাংলা ব্যাকরণের মতো, আমরা যদি ব্যাকরণের বিষয়গুলো ভালোভাবে জানি তাহলে উত্তর দেওয়া অনেক সহজ হয়ে যায়, মার্কও খুব সহজে পাওয়া যায়। আর যদি কোনো কিছু না পড়েই এমনিতে পড়েই সবকিছু পেরে যাব, এরকম চিন্তা ভাবনা করে রিডিং পড়েই সব বুঝে যাব, চিন্তা ভাবনা করলে অনেক মার্ক কম পাওয়া যাবে, এটাতে অনেকের এফ আসে। তো এটাতে আমি এই যে লাভ চিহ্ন দিয়ে রেখেছি। আমি যখন 3rd ইয়ারে ছিলাম এই সাবজেক্টটা ছিল আমার খুবই প্রিয়, এবং এটার আমি অনেক নোট তৈরি করেছি, যেগুলো আমাদের প্রাইভেট ব্যাচে আমি পড়াই, তাছাড়া আমাদের ওয়েবসাইট try.fulfill-এ নোটগুলো আছে সবগুলো। ওকে, তো লিঙ্গুইস্টিক্স পড়ার ক্ষেত্রে আমার প্রথম যে পরামর্শটা হচ্ছে বোর্ডের প্রশ্নগুলো খাতার মধ্যে লিস্ট করে ফেলবেন, যে ব্রড কোনগুলো, শর্ট কোনগুলো, আর ব্রিফ তো আর থাকবেই, সেটের মধ্যে এগুলো দেওয়া থাকবে। বোর্ডের প্রশ্নগুলো লিস্ট করার পরে প্রথমে শুরু করবে ব্রড পড়া, ব্রড পড়বে, ব্রড গুলো একটা একটা শেষ করবে, শেষ করার পরে যাবে শর্টে, শর্ট শেষ করার পরে ব্রড আগে পড়ে ফেললে দেখা যাবে যে শর্ট কয়েকটা পড়া হয়ে গেছে, তখন শর্ট গুলো তেমন কষ্ট করে পড়তে হবে না, ব্রড গুলো একটু কষ্ট করে পড়তে হবে। আর এগুলো বুঝতে হবে প্রথমে, না বুঝে মুখস্থ করলে কোনো কিছুই থাকবে না, আগামাথা কিছুই থাকবে না।
প্রথমে প্রশ্নগুলো বুঝতে হবে, সাবজেক্টের প্রশ্নে কি প্রশ্ন করেছে, তা আনসার গুলো অনেকটা রিডিং পড়ে পড়ে আমরা প্যারাফ্রেজ করলে অথবা অনুবাদ করে করে গেলে অনেকটা বুঝতে পারি। তো নিজের মধ্যে একটা বুঝ যদি থাকে তাহলে সেটাই অনেক কিছু। নিজে নিজে বুঝে ফেললে কিছু যে কি বলেছে, বুঝে ফেললে সেটা মনে রাখতে পারবো, আর মনে রাখলে পরীক্ষায় অনেকটা লিখতে পারবো। এই হচ্ছে বিষয়, নিজে নিজে একটা বুঝ তৈরি করবে ভিতরে যে এই প্রশ্নের উত্তরটা কি নিয়ে লেখা, এই প্রশ্নের উত্তরে কি লেখা আছে, প্রশ্নটা কি লেখা আছে। দেন প্রশ্ন বোর্ডের সবগুলো পড়া শেষ হয়ে গেলে তখন শুরু করবে সেটের পড়াগুলো। সেটের প্রশ্নগুলো যেগুলো থাকে সেগুলো পড়ে যাবে যদি সময় পাওয়া যায়, আর না না পাওয়া গেলে বোর্ডের প্রশ্নগুলো পড়বে, সেগুলো থেকে অনেকটা কমন থাকে, যেরকম ব্রড প্রশ্নের মধ্যে 5টা, কোনো ক্ষেত্রে 4টা, 6টা প্রশ্ন, অনেক কঠিন হলে 3টা। এবং যেহেতু এই বছর করোনার জন্য সেহেতু সহজ দিবে আশা করা যায় প্রশ্নটা। বোর্ডের প্রশ্নগুলো থাকবে এবং প্রত্যেক ইয়ারে তোমরা চেক করতে পারো যে 13 থেকে 18 পর্যন্ত সব বোর্ডের প্রশ্নগুলো রিপিট করা, প্রিভিয়াস সালটা বাদ দিয়ে অন্যগুলো করে ফেলবে। আর লিঙ্গুইস্টিক্স এর ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, আমরা লিঙ্গুইস্টিক্স এর প্রাইভেট আমাদের ব্যাচ রয়েছে, মেসেঞ্জারে আমরা ক্লাস করাই লাইভ কলের মাধ্যমে, সেখানে যদি কেউ এড হতে চাও হতে পারো। সেখানে বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর আনসার ডিসকাস করা হয়। তারপরে হচ্ছে প্রশ্নগুলোর আমাদের হ্যান্ড নোট আছে, সবগুলোর পিডিএফ ফাইল যারা আমাদের বেচে অ্যাডমিট আছে তাদেরকে দেওয়া হয়। তাছাড়া এগুলোর এমনিতে যদি প্রশ্নের উত্তর, বোর্ডের উত্তরগুলো দেখতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট try.fulfill এ রয়েছে, সবগুলোর উত্তর রয়েছে বোর্ডের যেগুলো প্রশ্ন এসেছে। আর ক্লাসে হলে বিশেষত সেটা হচ্ছে আমরা সেগুলো পিডিএফ করে সুন্দর করে সাজিয়ে লিখে দেই। তাছাড়া সেই প্রশ্নগুলো ছাড়াও ক্লাসে অনেক বেশি ধারণা দেওয়া হয়, এক্সট্রা তথ্য দেওয়া হয়, যেগুলো এড করলে পরীক্ষার উত্তরগুলো অনেক লম্বা লম্বা হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবি, আমরা সাথে সাথে সেগুলোর সমাধান করার চেষ্টা করব, ভিডিও তৈরি করার চেষ্টা করব। তারপরে আমাদের আলোচনার বিষয় রয়ে গেছে আরেকটা, মনে করবে যে শেষ হয়ে যাচ্ছে না, শেষ হচ্ছে না, এই হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচের এগুলো ক্লাসের স্কেজুল। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব সারপ্রাইজ করে দিন, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। ওকে, পরে আসছে আমাদের এক্সাম প্রিপারেশন স্ট্র্যাটেজি। তো এখানে আমি কিছু লিখিনি, ছবিও নাই, এমনিতে আলোচনা করছি। পরীক্ষার প্রস্তুতির জন্য যেটা বললাম সেটা হচ্ছে, যদি মনে করো পরীক্ষার আগের রাতে পড়ে অনেক কিছু লিখে ফেলবে, এটা অনেক বড় একটা বোকামি, কারণ এটা স্কুলের পড়া না, কলেজের পড়া না, ভার্সিটির পড়া। তো এখানে আমাদের সাবজেক্টের থিমগুলো, পড়াগুলো অনেক লম্বা লম্বা, সেহেতু এখানে আগের রাতে পড়ে সব কিছু পড়ে ফেলবে, ধারণা করা একেবারেই বোকামি। তুমি যদি 1 বছর আগেও একটা প্রশ্ন পড়ো সেটা অনেক কাজে লাগবে পরীক্ষার আগের রাতে পড়া থেকে। আগের রাতে যা পড়বে সব খেয়ে ফেলবে সকালে। ওকে, তো পরীক্ষার অনেক আগ থেকেই প্রিপারেশন নেওয়া দরকার। আজকে যদি তুমি ভিডিওটা দেখে থাকো, আজকেই শুরু করবে প্রিপারেশন নেওয়া। প্রিপারেশন বলতে প্রথমে বোর্ডের যা প্রশ্ন আছে সবগুলো লিস্ট তৈরি করে ফেলবে, আর খাতা যদি লিস্ট নাও করো সেট সাজেশনে দাগ দিয়ে রাখবে যে প্রিভিয়াস সাল, গত সাল ছাড়া বাকি সালে যে প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলো, তো এগুলো বের করে করে গাইড থেকে পড়ে ফেলবে। আর সেটার মধ্যে পেজ নাম্বারও দেওয়া থাকে, যদি কারো কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, আমরা সাহায্য করবো। ওকে, এক্সাম প্রিপারেশন। তারপরে হচ্ছে পরীক্ষার আগের রাতে শুধুমাত্র যা পড়েছো সেগুলো একটু উপরে উপরে দেখবে। পরীক্ষার আগের রাতে পড়ার কোনো সিস্টেম নেই, পড়লে কোনো কিছু মনে থাকবে না, সেগুলো হচ্ছে একটু দেখে নেবে। পরীক্ষার আগে সব শেষ করে ফেলবে পড়া, আর পরীক্ষার সময় শুধুমাত্র একটু আই আপ করে নেবে, মানে চোখে চোখে দেখে নেবে। তারপরে হচ্ছে ছোট ছোট নোট রাখতে পারো, প্রত্যেকটা প্রশ্ন থেকে 4-5টা ওয়ার্ড, মানে এই প্রশ্নের উত্তর আমি এই 4-5টা ওয়ার্ড দেখলেই যাতে মনে হয় যে এই প্রশ্নের উত্তরে কি কি আমি লিখবো। ওকে, দেন হচ্ছে অন্য যে বিষয়গুলো আছে এগুলো তো সবাই জানো, যে পরীক্ষার আগে কি করতে হবে, রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, এগুলো অবশ্যই রেডি করে রাখতে হবে পরীক্ষা নেওয়ার জন্য। তারপরে হচ্ছে সবকিছু সেট করে রাখবে রাতে। এবং একজন পরিশ্রমী শিক্ষার্থী এবং যারা মনোযোগী সচেতন শিক্ষার্থী তাদেরকে এই বিষয়গুলো বোঝাতে হবে না, তারা আগে থেকে সবকিছু সেট করে রাখে। কারণ পরীক্ষায় আমরা যদি প্রয়োজনীয় বিষয়গুলো না নেই, যত ভালোই পড়ে যায় আমাদের পরীক্ষা কিন্তু এফ আসবে, অথবা যদি স্যাররা অনুমতিও দেন পরীক্ষা দেওয়ার, তারপরে আমাদের টেনশনে অনেকটা লস হয়ে যাবে। ওকে, তো এগুলো সবার জানা সাধারণ বিষয়। দেন আমাদের রাইটিং স্ট্র্যাটেজি, এটার জন্য পরীক্ষায় অনেকে খুবই কম মার্ক পায়। রাইটিং স্ট্র্যাটেজি
জানা না থাকার কারণে। আমার মুখ মনে হয় দেখতে পাচ্ছ না নাকি? মুখ দেখলে একটু সুবিধা হবে, দেখা যায় কিনা বুঝতে পারছি না। তারপরে চেষ্টা করলাম একটু দেখানোর জন্য, যেহেতু ইলেকট্রিসিটি নাই। ওকে, রাইটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে হচ্ছে লেখা সুন্দর থাকতে হবে অবশ্যই। ইংলিশ ডিপার্টমেন্টের আমরা স্টুডেন্ট, আমাদের লেখাটা অনেক সুন্দর থাকতে হবে, চেষ্টা করতে হবে স্পষ্ট ভাষায় লেখার জন্য। আর অনেকে মনে করে যে লোজ বেশি লাগিয়ে ফেললে, অনেক বড় বড় করে লিখে দিলে, বেশি পেজ লিখলে মার্ক পাওয়া যায়, এটা অনেক বড় একটা ভুল ধারণা। পরীক্ষা হচ্ছে মানসম্মত লেখা হতে হবে। আমরা অনেকেই প্রশ্ন করে থাকি যে পরীক্ষার খাতাগুলো ভালোভাবে দেখা হয় না। ঠিক আছে, সেরকম অনেক কিছু হয়, সমস্যা হয়, কিন্তু আমাদেরকে নিজের যা করার সেগুলো ভালোভাবে করতে হবে, তারপরে আমরা বলবো যে খাতাটা ভালোভাবে দেখা হয়নি, এই হয়নি, সেই হয়নি। ওকে, তো প্রথমে যেটা করতে হবে যে লেখাটা ভালো করে সুন্দর করতে হবে এবং স্টাইল করে যতটুকু পারা যায় লিখতে হবে। যে কোটেশন গুলো আছে এগুলো পেজের মাঝখানে সুন্দর করে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, এগুলো থেকে অনেক মার্ক পাওয়া যায়। তাছাড়া অনেকে প্রশ্ন করে যে এটা কয় পেজ লিখতে হবে। আমাদের ডিপার্টমেন্টে এখানে পেজের কোনো হিসাব নাই। ইংলিশ অনার্সের প্রশ্নের উত্তর এগুলো মানের হিসাব। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের লেখা হচ্ছে বড় বড় লেখা, তারা অনেক পেজ লিখে ফেলে, প্রশ্নগুলো 8 পেজ 9 পেজ লিখে ফেলে। তো এক পেজের মধ্যে দেখা যায় যে ইনফরমেশন মনে করো 100%-এর মধ্যে 2% আছে। আবার অনেক স্টুডেন্ট আছে ব্রড প্রশ্ন লেখে 4 পেজ, 4% বেশ লেখেই না, অনেকে 5 পেজ লেখে, লেখা অনেক ছোট ছোট, কিন্তু এক পেজের মধ্যে 20% ইনফরমেশন দেয়া থাকে, সে যা লিখতে চাচ্ছে সেগুলো লিখে দেয়। তো এখানে পেজের হিসাব লেখা যদি অনেক ছোট ছোট হয়, 2 পেজ অথবা 1.5 পেজ 1 পেজ এগুলো যথেষ্ট। অনেক প্রশ্ন দেখা যায় যে বড় করে লেখার কোনো ওয়ে থাকে না, যেটা প্রশ্ন সরাসরি উত্তর দিতে হয়, এটা বেশি লেখার কোনো মাধ্যম নাই। তো এরকম প্রশ্ন স্যাররাও বুঝে, স্যাররাও মার্ক দেয়। ওকে, তো লেখার ক্ষেত্রে হচ্ছে লেখাটা সুন্দর করতে হবে। তারপরে হচ্ছে সময়টা ভাগ করে নিতে হবে, যে আমার ব্রড প্রশ্ন হাফ আওয়ার করে প্রত্যেকটা থাকবে, শর্ট প্রশ্ন এবং ব্রিফ মিলিয়ে আমি 1 ঘন্টায় সব শেষ করব। তো 4 ঘন্টার হিসাব হয়ে যায় এরকম। তো যার যেরকম ভালো মনে হয় প্রত্যেকটা প্রশ্ন লিখে আসতে হবে। প্রথম প্রশ্নটা যেরকম গুরুত্ব দিয়ে লিখছো, শেষ প্রশ্নটা যাতে এরকম গুরুত্ব দিয়ে লেখা হয়, এরকম টাইম সেট করতে হবে এবং টাইমের মধ্যেই লিখে ফেলতে হবে। যে আমি লিখছি প্রথম প্রশ্নটা একটু 5 মিনিট বেশি লেগে যাক, পরে এটা পুষিয়ে নেবো, এরকম চিন্তা না করে প্রথম প্রশ্নটা যে টাইম সেট করবে সেই টাইমের মধ্যেই লিখবে, এরকম চিন্তা ভাবনা রাখতে হবে। তখন দেখা যাবে যে সব প্রশ্নের উত্তর দেয়া যাচ্ছে এবং সবগুলোতেই সমান মনোযোগ থাকবে এবং লেখাটা অনেক সুন্দর হবে। তাছাড়া হচ্ছে আমরা যে টাইটেলগুলো দেব, আনসার টু কোয়েশ্চন নম্বর এই সেই, সেগুলো আন্ডারলাইন করবে অনেক সুন্দর করে, যাতে পেজটা দেখতে অনেক সুন্দর মনে হয়। এবং মার্জিনটাও মানসম্মতভাবে দেবে, অনেকে অনেক বড় মার্জিন দিয়ে দেয় যাতে পেজ বেশি লাগে, মার্ক বেশি পেয়ে যায় এরকম। তো এরকম 2 নম্বরের চিন্তা ভাবনা না করে 1 নম্বর চিন্তা ভাবনা করে যদি লিখো, তাহলে দেখা যাবে যে করাপশন যদি খাতা দেখার সময় হয়েও থাকে, তারপরে অনেকটা ভালো মার্ক পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। শেষেরটা যেটা ছিল লিঙ্গুইস্টিক্স এর ক্লাস। যদি কেউ অ্যাডমিট হতে চাও এখানে কমেন্টে জানাতে পারো, তারপরে হচ্ছে আমার ইমেইলে জানাতে পারো, অ্যাবাউট সেকশনে আমাদের চ্যানেলের ইমেইল দেওয়া থাকে। তাছাড়াও ফেসবুকে সাইফুল মুন্না আমাকে মেসেজ করে জানাতে পারো। এই ছিল আমাদের ফাইনাল পরীক্ষার প্রিপারেশনের আলোচনা। আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হবে, অনেক বেশি মার্ক পাবে, সবাই ফার্স্ট ক্লাস পাবে, সবাই অনেক আশানুরূপ ফল পাবে পরীক্ষায়, এই প্রত্যাশা রেখে আজকে এখানে আমাদের আলোচনা শেষ। ধন্যবাদ সবাইকে। যদি মনে করো বিষয়টি প্রয়োজনীয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই। সবার এই বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে এবং সবাই অনেক সমস্যা ফেস করে পরীক্ষার সময়, তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি তাদেরকে দিতে পারো। তাছাড়া আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব সারপ্রাইজ করে দিন। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব